মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ঈশান পলাশকে জিজ্ঞেস করলো ও নিজে কখনো এই বাড়িতে শুটিং হতে দেখেছে কিনা। পলাশ জানালো, গ্রামের অনেক মানুষই এখানে শুটিং দেখার জন্য আসে। বিশেষ করে কোনো বড় ফিল্ম স্টার যদি কেউ আসে তখন এখানে ভিড় একেবারে উপচে পড়ে। পলাশও ছেলেবেলায় দু একবার এসেছে। ঈশানের এবার মনে হলো এই বাড়ির সেই কেয়ারটেকার বৃদ্ধকে ডাকলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এই বাড়ির কেয়ারটেকার কেন ওদের মিথ্যে কথা বলেছিল সেইটাও বোঝা যাবে। আসল জমিদার বাড়ির কেয়ারটেকার তো অমৃতাকে চিনল না, কিন্তু এই বাড়িতে যে বৃদ্ধ থাকে ও অমৃতাকে চিনেছিল। এই বৃদ্ধের পরিবারও ওর সঙ্গে এই বাড়িতেই থাকে। এই বাড়ির বৃদ্ধকে পাওয়া গেলে আরও রহস্যের জট খুলবে। বৃদ্ধ তো আগের বার ওদেরকে একবারের জন্যও বলেনি যে এই বাড়িটা শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়, বরং উল্টে ওদেরকে ভূতের ভয় দেখিয়েছিল। বৃদ্ধ নাকি অশরীরীর অস্তিত্ব টের পায়। বাড়ির ভেতরে ঢুকে ঈশান সবার আগে ওই বৃদ্ধ কেয়ারটেকারকে ডাকতে লাগলো, কিন্তু কারোর কোনো সাড়া পাওয়া গেল না। পলাশ বারবার ঈশানকে বোঝাতে লাগলো এই বাড়িতে এমনি সময় কেউ থাকে না, শুধু শুটিং হলেই লোকজন আসে। ঈশান বৃথাই ডাকাডাকি করছে। ঈশান বলল এই বাড়ির দোতলায় অমৃতার একটা ঘর আছে। ওরা তিনজন সিঁড়ি দিয়ে দোতলায় এলো, দেখলো কোথাও কেউ নেই। দোতলার যে ঘরটা ঈশান অমৃতার ঘর হিসেবে দেখেছিল সেই ঘরটারও তালা বন্ধ। ঈশান এবার ওই ঘরের জানলাটায় আস্তে করে ধাক্কা দিল। জানলা অনায়াসে খুলে গেল। ঈশান জানলা দিয়ে ভেতরে উঁকি মেরে দেখল আগের বার ঘরের দেওয়ালে অমৃতার ছবি টাঙানো ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। ঘরটা একেবারে বদলে গেছে। আগের বারের দেখা আসবাবপত্র, অদিতি, অমৃতার ছবি সবই বদলে গেছে, কিছুই আর নেই। ঈশান বারান্দা দিয়ে সোজা হেঁটে আগের দিনের ওই বাথরুমটার দিকে গেল যেখান থেকে ও জল পড়ার আওয়াজ পেয়েছিল। গিয়ে দেখলো বাথরুমটা আছে, কিন্তু তালা বন্ধ। ঈশানের খুব অস্বস্তি হতে লাগলো। আগেরবার এ বাড়িতে এসে অমৃতা আর অদিতির ঘটনা শুনেও নিশ্চিত হয়েছিল যে এইটাই রানাঘাটের অমৃতার মামার বাড়ি, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সবটাই মিথ্যে। আর ওই বৃদ্ধই বা গেল কোথায়? ঈশান গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ঈশান গোটা বাড়ি ঘুরে দেখার পর আবার দোতলায় এসে রুবেলকে নিয়ে আরেকটি নতুন ঘর দেখালো। বলল ওই ঘরে স্মিতা শুয়েছিল। রাতে ও অজ্ঞান হয়ে যাওয়ার পর সকালবেলা ওকে গ্রামের এক ডাক্তার দেখতে এসেছিল। রুবেলের যদি বিশ্বাস না হয় তাহলে ঈশান ওই ডাক্তারের খোঁজ করতে পারে। রুবেল বলল ঈশানের কথাও বিশ্বাস করছে। ঈশান তো আর শুধু শুধু মিথ্যে কথা বলবে না। ঈশান জানালো যে এইবার ওই বৃদ্ধ কেয়ারটেকারকে দেখতে পেলেই আসল ঘটনা সবটা পরিষ্কার হয়ে যাবে। ঈশানের বড় অসহায় লাগছে। ওই বৃদ্ধ কি তাহলে কোনো অশরীরী আত্মা, যাকে ঈশান আর দেখতে পাচ্ছে না? নাকি এটাও ঈশানের মনের ভুল? কিন্তু ওই বৃদ্ধকে তো স্মিতাও দেখতে পেয়েছিল। ঈশানের মনে হলো এই রহস্যের সবটা ওই বৃদ্ধ জানে। ঈশান এবার বুঝতে পারছে ওই বৃদ্ধ ওদের ভুল গল্প বলেছে। রানাঘাট শহরে প্রচলিত যে জমিদার বাড়ির গল্প সেটাও কোনোভাবেই আগে থেকে জেনে নিয়েছিল। ওই গল্পটাই এই বাড়ির ঘটনা বলে ঈশানদের শুনিয়েছিল। এই বাড়িটাকে ভৈরবনাথের জমিদার বাড়ি বলে ওদের ভুল বুঝিয়েছিল। ঈশানের মনে হচ্ছে কেউ নিশ্চয়ই এই বৃদ্ধকে এখানে পাঠিয়েছে এই মিথ্যেটা ওদের বলার জন্য। কান টানলে মাথা আসবে। ওই বৃদ্ধের থেকেই জানা যাবে আসল কালপ্রিট কে। আগের রাতে সেই বৃদ্ধের ওদেরকে ভূতের ভয় দেখানোর কথা ঈশানের মনে পড়ে যায়। এখন ঈশানের মনে হচ্ছে ওরা প্রচণ্ড বড় একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। রুবেল বলল ওই বৃদ্ধ কেয়ারটেকার সম্পর্কে লোকাল থানায় গিয়ে খোঁজ খবর নিলে হয় না? কিন্তু ঈশানের মনে হলো এক্ষুনি থানা পুলিশ করার দরকার নেই। একবার ওরা নিজেরাই রহস্যের সমাধান করে নিক, তারপর না হয় আইনের সাহায্য নেওয়া যাবে। ঈশান পলাশকে বলল এই বাড়িটা যদি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় তাহলে এর বুকিংয়ের নিশ্চয়ই কোনো একটা অফিস আছে।
পলাশ তার সদুত্তরে কিছু বলতে পারল না। ও এখানে শুটিং দেখতে এসেছে বটে, কিন্তু কোথায় বুকিং করতে হয় কোনোদিন খোঁজ নেয়নি। রুবেল বলল বাড়িটার চারপাশ ঘুরে দেখলে নিশ্চয়ই কোনো একটা ফোন নম্বর জাতীয় কিছু পাওয়া যাবে। ওরা চারপাশ খুঁজতে লাগলো। বাড়িটার বাইরে এসে ওরা একটা হোর্ডিং দেখতে পেল, তাতে ম্যানেজারের নাম আর বুকিংয়ের জন্য ফোন নাম্বার দেওয়া আছে। ঈশান এই হোর্ডিংটাও আগের বার দেখেনি। ঈশানের খুব অবাক লাগছে, সবটা সাজানো বলে মনে হচ্ছে। হোর্ডিংয়ে থাকা নাম্বারটা ঈশান টুকে নিয়ে ফোন করলো। এক ভদ্রলোক ফোন ধরলেন। ঈশান বলল এই বাড়িটা শুটিংয়ের জন্য ভাড়া নিতে চায়, বুকিংয়ের জন্য তার কি করা উচিত। যে ভদ্রলোক ফোন ধরেছেন উনি বাড়িটার বর্তমান ম্যানেজার। উনি বললেন ঈশানদের ওদের অফিসে এসে কথা বলতে হবে। ঈশান ম্যানেজারের থেকে জিজ্ঞেস করে অফিসের ঠিকানাটা জেনে নিল। পলাশ ঠিকানাটা দেখে বলল এটা শহরের অ্যাড্রেস। ওনার অফিসটা তার মানে শহরে। ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে গ্রামের রাস্তা ধরে শহরের দিকে যেতে লাগলো। আগের বারের মতো এবারেও ওরা ফেরার সময় কোনো রিক্সা খুঁজে পেল না, কিন্তু এবার পলাশ সঙ্গে থাকায় ওদের পক্ষে রাস্তাটা খুঁজে বের করা একটু সহজ হলো। শহরের রাস্তাটা দূর থেকে দেখতে পেয়ে ঈশান বলল ওর মনে আছে এই রাস্তাটা পেরিয়েই রিক্সা স্ট্যান্ড। ঠিক সেইটাই পাওয়া গেল বটে। ওরা স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে সোজা ম্যানেজারের অফিসে এসে নামলো। শহরের মাঝখানে একটা পুরনো বাড়ির একতলায় ম্যানেজারের অফিস, মেন রাস্তার দিকের একটা ঘর। ওরা অফিসে ঢুকলো। ঈশান নিজের পরিচয় দিয়ে বলল ও একটু আগেই ফোন করেছিল। ম্যানেজার ওদের বসতে বলল, জিজ্ঞেস করলো ওরা চা কফি বা কোল্ড ড্রিঙ্ক কিছু খাবেন কিনা। ঈশান বলল ওরা কিছুই খাবেন না, বরং ম্যানেজারের কাছে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চাইল। ম্যানেজার বুঝতে পারল না, অবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান বলল ওরা শুটিংয়ের জন্য বুকিং করতে আসেনি, আসলে ওর ম্যানেজারের থেকে কিছু ইনফরমেশন লাগবে। ম্যানেজার বেশ বিরক্তই হলেন, এইভাবে কোনো ইনফরমেশন উনি দিতে পারবেন না। ঈশান অনেক অনুরোধ করে অবশেষে ম্যানেজারকে রাজি করল। ম্যানেজার বলল, তাড়াতাড়ি বলুন কি জানতে চান, আমার অত সময় নেই। ঈশান বলল এই 18 তারিখ মানে দিন কয়েক আগে এই বাড়িটা কি কেউ ভাড়া নিয়েছিল? ম্যানেজার জানালো ওনাকে রেজিস্টার দেখতে হবে। ঈশানদের বসিয়ে রেখে ম্যানেজার রেজিস্টার বের করলো, পাতা উল্টে দেখে বলল, হ্যাঁ 18 তারিখ ভাড়া নেওয়া হয়েছিল, তবে শুটিংয়ে নয়, কোনো ব্যক্তিগত কাজে। ঈশান বলল আপনি কি বলতে পারবেন কার নামে বুকিং করা হয়েছিল? ম্যানেজার ভদ্রলোক রেজিস্টারে ভালো করে নাম দেখে বলল, রাত্রি বসাক নামে কেউ বুক করেছিল। ঈশান স্তম্ভিত। ও বলল, আপনি নিশ্চিত এই নামেই বুকিং হয়েছিল? ম্যানেজার এবার রেজিস্টারটা ঘুরিয়ে ঈশানকে দেখালো, বলল নিজেই দেখুন, ওনার সইও করা আছে। ঈশান দেখল সত্যিই রাত্রি বসাক নামে সই করা। ঈশানের মনে হলো রাত্রির নামে জালি সই করে অন্য কেউ হয়তো বাড়িটা ভাড়া নিতে পারে। ঈশান ম্যানেজারকে জিজ্ঞেস করলো ম্যানেজার নিজে বুকিং নিয়েছিলেন কিনা, মানে উনি নিজে রাত্রি নামের ওই মহিলাকে দেখেছেন কিনা। ম্যানেজার বলল, হ্যাঁ, মহিলা এসে আমার সঙ্গেই কথা বলেছিলেন। ম্যানেজার মহিলার যা বর্ণনা দিলেন তা অনেকটা রাত্রির সঙ্গে মিলে গেল। ঈশান এবার অমৃতার যে ছবিটা এনেছিল পকেট থেকে বের করে ম্যানেজারকে দেখালো, বলল, এটা দেখুন তো, এই মেয়েটাই সেদিন এসেছিল কিনা। ম্যানেজার ছবিটা ভালো করে দেখে নিশ্চিত হয়ে বললেন, হ্যাঁ, এই মহিলাই তো এসেছিলেন, ইনিই বাড়িটা বুক করেছিলেন। ঈশানের কাছে এবার একটু একটু করে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ঈশান ম্যানেজারকে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পলাশ আর রুবেলকে নিয়ে বেরিয়ে এসে ঈশান একটা সিগারেট ধরালো। পলাশ আর রুবেল চায়ের দোকানে এসে একটা একটা করে চা নিল। রুবেল দেখলো ঈশান থম মেরে গেছে। পলাশের সঙ্গে ওদের সদ্য পরিচয়, তাই রুবেলও পলাশের সামনে ঈশানকে কিছু জিজ্ঞেস করতে চাইছে না। রুবেল ঈশানকে জিজ্ঞেস করলো যে পলাশকে কি ওদের আর কোনো দরকার আছে, ও বেচারা সকাল থেকে ওদের সঙ্গে ঘুরছে। ঈশানের তাতে খানিক হুঁশ ফিরল। ঠিকই তো, এত কিছুর মধ্যে ওর খেয়ালই নেই। ঈশান পলাশকে গিয়ে বলল, অনেক ধন্যবাদ ভাই, আজ তুমি আমার জন্য যা করলে তা হয়তো অতি পরিচিত বন্ধুও কখনো করে না। তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তোমার চাকরির জন্য আমি রেকমেন্ড করব নিশ্চয়ই, তবে বুঝতেই পারছো
চাকরি দেওয়ার মালিক তো আমি নই, আমিও ওখানে চাকরিই করি, আমার একার হাতে কিছু নেই। পলাশ ঈশানকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। রুবেল এবার ঈশানের পাশে এসে বসল। পলাশ চলে যাওয়ার পর রুবেল জিজ্ঞেস করলো, এই ঈশানদা, ওই ম্যানেজার লোকটির সঙ্গে কথা বলে কি বুঝলে? ঈশান বলল, ওর কাছে একটু একটু করে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। রাত্রি আর যাই হোক কোনো অশরীরী আত্মা নয়, ওর বাস্তব অস্তিত্ব রয়েছে। ম্যানেজার ওকে দেখেছে, ঈশানের সিকিউরিটিও ওকে দেখেছে, এমনকি এর আগের দিন ঈশানের ফ্ল্যাটে ঈশান ওর সঙ্গে কথা বলেছে। ঈশান এইটুকু অন্তত নিশ্চিত যে এই রাত্রি অবাস্তব নয়, ও মানুষ, আর এই রাত্রি পুরো ষড়যন্ত্রটার মধ্যে রয়েছে। অর্থাৎ রাত্রিকে দিয়েই কেউ এই পুরো ব্যাপারটা সাজিয়েছে। রুবেল বলল, রাত্রিকে তো ঈশান ভালোই বাসে। ঈশানের কাছে যতটুকু শুনেছে, বা সেদিন অফিসে ঈশানকে খুঁজতে এসে রাত্রি যেরকম উদ্বিগ্ন হচ্ছিল, তাতে রুবেলের মনে হয়েছে রাত্রিও ঈশানকে বেশ ভালোই বাসে। তাহলে রাত্রি ঈশানের বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র করবে কেন? ঈশান জানায় রাত্রির এই পরিচয়টাও হয়তো কেউ ঈশানের সঙ্গে করিয়ে দিয়েছে, তার হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য আছে। কিন্তু ঈশান বুঝতে পারছে না যে এসব করাচ্ছে তার শত্রুতাটা স্মিতা বা সম্বিতের সঙ্গে, নাকি ঈশানের সঙ্গে, নাকি ওদের তিনজনের উপরেই কেউ প্রতিশোধ নিতে চায়। ঈশানের কাছে এইটুকু পরিষ্কার হয় যে অমৃতা বা রাত্রির আত্মা এসে ওদেরকে ভয় দেখাচ্ছে না, এই পুরোটাই কোনো এক জ্যান্ত মানুষ করছে। ঈশান আর রুবেল স্টেশনে এলো। ট্রেন আসতে এখনো অনেকটা দেরি। ঈশান ভাবলো স্মিতাকে একবার ফোন করে সবটা বলবে। ও স্মিতার নাম্বারে কল করলো। স্মিতা তখনও দোকানে। ঈশানের ফোন পেয়ে সে বলল, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? ঈশান বলল, হয়েছে, একটা বড় রকমের সমস্যা হয়েছে, কিন্তু সেটা ওর একার নয়, সমস্যাটা ওদের তিনজনেরই, স্মিতা, সম্বিত এবং ঈশান। ঈশান বলল, আমি কলকাতায় এসে তোকে সবটা বলছি, শুধু এখন থেকে একটু সাবধানে থাক। স্মিতা বলল, কলকাতায় এসে মানে? তুমি কলকাতায় নেই? ঈশান বলল, না, আমি রানাঘাটে এসেছি। স্মিতা চমকে উঠল, আবার রানাঘাটে কি করতে গেছে ঈশান, তাও একা একা? ওখানে এত কিছু ঘটনা ঘটার পরেও ঈশান কোন সাহসে ওইখানে গেল? স্মিতা তারপর বলল, এইভাবে কাউকে কিছু না বলে তুমি কেন রানাঘাটে যেতে গেলে ঈশানদা? অন্তত আমাকে তো জানিয়ে যেতে পারতে। ঈশান জানালো, চিন্তার কিছু নেই, ও রানাঘাট থেকে ফিরে আসছে। স্মিতার সঙ্গে খুব শিগগিরই ওর দেখা হবে, ওকে অনেক কথা বলার আছে। এইটুকু বলে ঈশান ফোন কেটে দিল। ঈশান এখন শুধু ভাবছে সেই রাতের বৃদ্ধ কেয়ারটেকারকে সামনে পেলে রাত্রিকে খুঁজে পাওয়া সহজ হবে, কারণ এর আগেও রাত্রিকে অনেকবার চেষ্টা করেও ঈশান খুঁজে পায়নি। ওই বৃদ্ধকে ও খুঁজে পেলে রাত্রিসহ বাকিদেরকেও নিশ্চয়ই খুঁজে পাবে। এমন সময় ট্রেন এসে গেল। ঈশানরা ট্রেনে উঠেও পড়ল। রুবেল ঈশানকে বলল, বেশি চিন্তা যেন না করে, এতটা যখন জানা গেল বাকিটাও নিশ্চয়ই পরিষ্কার হবে। ঈশানের মেনে নিতে কষ্ট হচ্ছে রানাঘাটে সেদিন রাতে যা যা ঘটেছিল সবটাই কারোর আগে থেকে তৈরি করা পরিকল্পনা। মানে সেদিন মাঝরাতে ঘুমটা পড়ে নুপুর পায়ে দিয়ে কোনো অশরীরী আত্মা নয়, রাত্রি নিজেই এসেছিল। ঈশানের মনে পড়ল কলকাতায় ফেরার পর রাত্রির নাম্বার থেকে ওর ফোনে ফোন এসেছিল, ওই একই হাসি ও সেই দিনও ফোনে শুনেছিল। তার মানে ওই ফোনটাও রাত্রি নিজেই করেছিল, এবং এটা জেনেই করেছিল যে আগের দিন রানাঘাটে মাঝরাতে ওরকম ভৌতিক ঘটনার পর একই হাসি শুনলে ঈশান ভয় পাবে। ঈশানকে ভয় দেখানোর উদ্দেশ্যেই রাত্রি ফোন করেছিল। তারপর ঈশানের ফ্ল্যাটেও এসেছিল এটা নিশ্চিত করতে যে ও আসলে কোনো অশরীরী আত্মা নয়। এইভাবে রাত্রি বারবার ঈশানকে কনফিউজ করার চেষ্টা করছে। কিন্তু কি চায় ও? ঈশানের নামে তো সম্পত্তি, জমি জমা তেমন কিছুই নেই। তাহলে ঈশানের ওপর কিসের প্রতিশোধ নিতে চায়? ওর পেছনে কেই বা আছে যার ঈশান, স্মিতা, সম্বিতের ওপরে এত রাগ? এসব ভাবতে ভাবতে ওরা কলকাতায় এসে পৌঁছল।
চলে যাওয়ার সময় রুবেল ঈশানকে বলল ঈশান যেন এই নিয়ে বেশি দুশ্চিন্তা না করে। ও চাইলে আর কয়েকটা দিন বাড়িতে বিশ্রাম নিতে পারে, এই ব্যাপারটা সলভ করে যেন একেবারে অফিস জয়েন করে। অফিসটা ততদিন রুবেল সামলে নেবে। ঈশান বলল ও ঘটনাটা সলভ করার খুব কাছেই পৌঁছে গেছে। যেভাবেই হোক ওই বৃদ্ধ কেয়ারটেকারকে খুঁজে বের করে একেবারে হাতে নাতে আসল কালপ্রিটকে ধরবে ও। রুবেলকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে ঈশান নিজের জন্য একটা ট্যাক্সি ডাকল। ফ্ল্যাটে যখন পৌঁছলো তখন রাত হয়ে গেছে। ফ্ল্যাটে ঢুকে সবার আগে রান্নাঘরে গিয়ে ভাত বসালো। আজ সারাদিন ওর কিচ্ছু খাওয়া হয়নি। ঈশানের মনে পড়ল ওর জন্য রুবেল আর পলাশেরও লাঞ্চ করা হয়নি। আজ ঈশানের রাতে ঘুম হবে না। রান্নাঘরে রান্না বসিয়ে ঈশান বসার ঘরে এসে বসল। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ঈশান ভাবল স্মিতা ফোন করছে বুঝি, কিন্তু ফোনটা হাতে নিয়ে দেখল রাত্রি কলিং। ঈশান আর ভয় পেল না, ও ফোনটা তুলল। উল্টো দিক থেকে রাত্রি বলল, কি ব্যাপার বলো তো তোমার? তোমাকে কিছুতেই ফোনে পাচ্ছি না, কতবার চেষ্টা করেছি, কোথায় ছিলে এই কদিন? ঈশান কোনো উত্তর দিল না। ও শুধু দেখছে রাত্রি আর কত অভিনয় করতে পারে। রাত্রি বলল, তোমাকে কত মিস করেছি জানো। কি হয়েছে, আমার ওপর রাগ করে আছো? ঈশান বলল, না রাত্রি, তোমার ওপর রাগ করার কোনো প্রশ্নই উঠছে না। রাগ তো কাছের মানুষের ওপর করে, কিন্তু তুমি তো আমার নিজের কেউ নও। রাত্রি কথাটা বুঝতে পারল না, জানতে চাইল, এসব কি বলছো ঈশান? তোমার কি হয়েছে? আমার সঙ্গে 2-3 দিন কথা হয়নি বলে রাগ করে আছো? ঈশান বলল, ওর সঙ্গে রাত্রি যে গেমটা খেলছে সেটা ঈশান ধরে ফেলেছে। এবার ঈশানের কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর রাত্রিকে দিতে হবে। রাত্রি বুঝতে পারছে না ঈশান কি বলতে চাইছে। ও তখনও ভাবছে ঈশান নিশ্চয়ই রাগ করে আছে। রাত্রি হেসে বলল, আচ্ছা তুমি কি আবার আমাকে ভূতপ্রেত ভেবে ভুল করছো না কি বলো তো? ঈশান জানালো না, সেই ভুল আরও করবে না। ও শুধু জানতে চায় রাত্রি ওর সঙ্গে এরকম কেন করছে, ও রাত্রির কি ক্ষতি করেছে। ঈশান বলল, তুমি মিথ্যে কথা কেন বলেছো যে তুমি আমায় ফোন করছো আর ফোনে পাচ্ছ না? আমার ফোন তো খোলাই আছে, যারা আমাকে ফোন করছে সবাই পাচ্ছে, আর তুমি পাচ্ছ না। আমি জানি তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আমায় বলো তো? কেন তুমি আমার জীবনে এসেছো? আজ তোমাকে সবটা সত্যি বলতেই হবে। আচ্ছা আচ্ছা, তোমার ঠিকানাটা কি বলো তো? তুমি কোথায় থাকো? তুমি আসলে কে? তোমার আসল নাম কি আদৌ রাত্রি, নাকি তুমি সম্পূর্ণ অন্য কেউ? রাত্রি, আমি তোমাকে পাগলের মতন ভালোবেসেছি। তুমি আমার সঙ্গে এই খেলাটা কেন খেলছো? তোমাকে কি কেউ পাঠিয়েছেন, নাকি তুমি নিজে থেকে এসেছো? তোমার উদ্দেশ্য আর যাই হোক, এটা অন্তত আমি বিশ্বাস করি না যে তুমি আমাকে ভালোবাসো। কথাগুলো একটানা বলে ঈশান এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ খেয়াল করলো উল্টো দিকে লাইনটা কেটে গেছে। রাত্রি ফোন রেখে দিয়েছে। ঈশান রাত্রির নাম্বারে ফিরিয়ে ফোন করল। আবার নাম্বার ডাজ নট এক্সিস্ট বলছে। ঈশান ঠিক এইরকমই কিছু একটা আশা করেছিল। এইবার আরও ভয় পাচ্ছে না। এখন ওর কাছে সবটা পরিষ্কার। রাত্রি ওর সঙ্গে এটা ইচ্ছে করেই করছে। ঈশান এবার স্মিতাকে ফোন করল। 2-1টা রিং হতেই স্মিতা ফোনটা ধরল। ঈশান বলল, স্মিতাকে এখন খুব সাবধানে থাকতে হবে। সম্বিতকেও একটু চোখে চোখে রাখতে হবে, ও যেন বাড়ি থেকে কোথাও না বেরো। কেউ ওদের ক্ষতি করার চেষ্টা করছে। তবে চিন্তা নেই, ঈশান যত তাড়াতাড়ি সম্ভব তাদের মুখোশ খুলে দেবে। স্মিতা ঈশানকে বলল, ও কাল সকাল সকাল ঈশানের ফ্ল্যাটে আসছে। ঈশানের যা বলার যেন কাল সামনাসামনি বলে। ঈশানের কথা শুনে এখন স্মিতারও টেনশন হচ্ছে। ঈশান রানাঘাটে গিয়েছিল, ওখানে কি ঘটেছে ও সব শুনতে চায়। ঈশান বলল, যা বলার সব কালকেই বলবে। আজও খুব টায়ার্ড, সারাদিন প্রচুর ধকল গেছে। আজ রাতটা ঈশান নিশ্চিন্তে কাটালো। ও ভাবার চেষ্টা করলো ছোটবেলা থেকে ওর কারোর সঙ্গে কোনো রকম শত্রুতা হয়েছে কিনা, কেউ কেন ওর উপরে প্রতিশোধ নিতে চাইছে। ঈশানের একবার মনে হলো এই শত্রু হয়তো মুর্শিদাবাদের কেউ, নইলে সম্বিত, ঈশান আর স্মিতা 3 জনের উপরে একসঙ্গে প্রতিশোধ নিতে চাইছে কেন? হয়তো পুরনো কোনো শত্রু মুর্শিদাবাদ থেকে কলকাতা অবধি ওদেরকে পিছু ধাওয়া করছে। সকাল হলে ঈশান 1 কাপ চা হাতে ব্যালকনিতে এসে দাঁড়ালো। হঠাৎ দেখলো স্মিতা হন্তদন্ত হয়ে ওর ফ্ল্যাটের দিকেই আসছে।
ঈশান ভাবলো গতকাল ওকে ফোন করে এত কথা না বললেই ভালো হতো। ও বেচারা বেকার বেকার টেনশন করছে। কে জানে, হয়তো কাল সারা রাত ঘুমোতে পারেনি। স্মিতা ঈশানের ফ্ল্যাটের সামনে আসার আগেই ঈশান দরজা খুলে দিল। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।